এই বিশ্ববিদ্যালয় আমাদের বহুদিনের আপনার সংগ্রামের প্রত্যেকটা সংগ্রামের নেতৃত্ব প্রদান করেছে। সর্বশেষ নেতৃত্ব প্রদান করেছে আমাদের জুলাই রেভলিউশনে, এবং আমি এই পর্যায়ে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা, তাদের আত্মার প্রতি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের দ্রুত স্বাস্থ্য কামনা এবং তাদের রিহ্যাবিলিটেশনের জন্য আমি মনে করি আমার প্রার্থনা রইল। জুলাই ঢাকা ইউনিভার্সিটি এবং মুসলমানদের পূর্ণ জাগরণ, এটার যদি আমরা অরিজিন খুঁজতে চাই, একদম গোড়ায় যেতে চাই, তাহলে প্রথম কথা আপনাদের, আমাদের সময় কতটুকু? 10 মিনিট। আচ্ছা, প্রথমে তো আপনাদের এই অঞ্চলের লোকেরও ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাস কিন্তু জানা প্রয়োজন নিজের আত্মপরিচয় যাওয়ার জন্য। এটা একটা মুসলিম প্রধান এলাকা, এবং আমরা পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ আপনার একটা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যেখানে মুসলমানদের প্রতি ডিসক্রিমিনেশনারি ব্যবহার করা হয়, এবং পরবর্তী পর্যায়ে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই অঞ্চলে যে জমিদার প্রথা প্রায় 193 বৎসর পর্যন্ত চলেছিল, তাতে উইলিয়াম হান্টারের ভাষায় এখানকার জনগোষ্ঠীর খালি হাড্ডি আর চামড়া ছাড়া কিছু ছিল না, কারণ জমিদারদের শোষণ এবং মহাজনদের শোষণে তারা ব্যতিব্যস্ত হয়েছিল। আর অন্যদিকে আপনার যারা ব্রাহ্মণ সম্প্রদায়, একটা কথা আমি একটু বলতে চাই এখানে, যে এই সাবকন্টিনেন্টের যে ব্রাহ্মণ সম্প্রদায় আছে, যে ব্রাহ্মণ্যত্ববাদ এখন ভারতকে শাসন করছে, এই ব্রাহ্মণরা কিন্তু অত্যন্ত ইন্টেলিজেন্ট, খুবই একজন প্র্যাগমেটিক এবং ইন্টেলিজেন্ট একটা গ্রুপ। এবং ওদের মতো একটা কথা আছে যে বেদ গাছের মতো হও, যে তুমি যখন কোনো ঝড় আসবে, কোনো প্রেশার আসবে, তখন তুমি মাটির সঙ্গে শুয়ে পড়বে, আর যখন প্রেশারটা চলে যাবে তখন আবার উঠে দাঁড়াবে। এবং অল থ্রুআউট মুসলিম রুলে কিন্তু তারা করেছে এটা। এবং আর একটা জিনিস তাদের মধ্যে আছে, সেটা হলো অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি। যেরকম অল থ্রুআউট মুসলিম রুলে কিন্তু তারা ফার্সি শিখে নিয়েছিল। ফার্সি শিখে মোগল সম্রাটদের থেকে, বাংলার সুলতানদের থেকে শুরু করে মোগল সম্রাটদের বহু গুরুত্বপূর্ণ কর্মচারী অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে তারা ছিল। ইংরেজ আসার সঙ্গে সঙ্গে তারা ইংরেজি শেখা শুরু করলো। মানে আমি একটা গল্পের বইতে পড়েছি যে যখন জাপানিরা দ্বিতীয় মহাযুদ্ধে আক্রমণ করেছিল, তারা প্রায় কলকাতার কাছাকাছি কয়েকটা বোম টোম ফেলেছিল, তখন নাকি এই ব্রাহ্মণ ক্লাসের মতো কথা হয়েছিল যে এখন তো বোধহয় ইংরেজি ভাষাটা ছেড়ে আমাদের এখন জাপানি শিখতে হবে। মানে কন্টিনিউয়াসলি অ্যাডজাস্ট করা। এবং সেই জন্য আমি এটাকে খুব একটা খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখি না। আমি মনে করি এই জাতীয় গুণাবলী মানুষের সার্ভাইভালের জন্য দরকার হয়, ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেকটিভলি বোথ। ব্রিটিশ আসার সঙ্গে সঙ্গে যখন কোম্পানির রুল ছিল, আমি একটা বই পড়েছি, বইটা হলো দেবাশিস মুখোপাধ্যায়ের। দেবাশিস মুখোপাধ্যায় ওই বইটার মধ্যে 64টি বনেদি পরিবার, কলিকাতার বনেদি পরিবারের ইতিহাসের কথা লিখেছেন। এবং ওই বইটা পড়ে আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে ওই বনেদি পরিবারের গড়ির উত্থান ঘটেছে ব্রিটিশ ওই কোম্পানির শাসনের সময় 1757 থেকে 1857 পর্যন্ত। এবং তাদের বেশিরভাগই পূর্বপুরুষ ছিল মুসুদ্দি, ব্রিটিশ কোম্পানির মুসুদ্দি। এবং কোম্পানির সঙ্গে কোলাবরেট করে কোম্পানি যে সমস্ত বিভিন্ন ধরনের অত্যাচার, যেরকম নীলকর চাষিদের উপর অত্যাচার, তারপরে আমরা জানি রণজিৎ গুহর একটা বই আছে, থিসিস আছে, বই ওটা, যেটা আপনার মুলুঙ্গিদের উপরে লিখেছেন। মুলুঙ্গি মানে যারা লবণ চাষ করে, তাদের উপরে অত্যাচারের কথা কিন্তু রণজিৎ সাবলান্টান আর কি, তাদের ইতিহাস।
তাদের উপর অত্যাচার করে টাকা করেছে, জমি কিনেছে, পরে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে তখন তারা জমিদার। তাদেরই বংশধররা কিন্তু ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এসে হিন্দু পূর্ণ জাগরণ, যেটাকে বেঙ্গল রেনেসাঁ বলে চালানো হয়, আসলে ওটা ছিল হিন্দু পূর্ণ জাগরণের আন্দোলন। সে আন্দোলন তারা করেছিল এবং এখন পর্যন্ত কিন্তু এই ব্রাহ্মণ্যবাদ এবং তাদের যে সমস্ত স্ট্র্যাটেজি, এগুলি কিন্তু ওয়াচ করার বিষয়। যেরকম 1947 সালে পার্টিশন অফ বেঙ্গল, সেটা বহুদিন পর্যন্ত আমরা একটা হীনমন্যতায় ভুগেছি যে এই পার্টিশনটা বোধহয় আমরাই করেছি, মুসলমানরাই করেছে। এবং কাগজে অনেক সময় আর্টিকেল পড়তাম, দেশভাগের বেদনা, সিনেমা হচ্ছে দেশভাগের বেদনা। বণিক বার্তায় আমার এক ছাত্র কাজ করতাম, আই মুসা, প্রত্যেক দিন কিসের দেশভাগের বেদনার গল্প? দেশভাগকে আমরা করেছি নাকি? করেছে তো ওরা। জয়া মুখার্জির বইটা পড়ে দেখেন, পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড হিন্দু কমিউনালিজম, যে পার্টিশন আমরা চাই নাই, পার্টিশন করেছে আপনার ব্রাহ্মণরা। এবং করার পর দিন থেকে শুরু হলো এপার বাংলা ওপার বাংলা। পার্টিশনও করব, আবার এপার বাংলা ওপার বাংলা। আমাদের দেশে একদল লোক মনে করে যে বোধহয় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বেরিয়ে এসে আমাদের সঙ্গে যোগ দেবে, বেঙ্গলি ন্যাশনালিজম। যদি কোনো দিন ইন্ডিয়া ভেঙে যায়, তাহলে যদি তারা এসে যোগ দেয়, তাও দেবে কিনা আমার সন্দেহ আছে। কারণ আমরা যে নীরদ মুখার্জির বই পড়েছি, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা আমাদের মনে হয় আমাদের এলাকার সবারই একবার করে পড়া উচিত। দ্যাট দিস ইনগ্রেইন ডিস্টেস্ট ফর দি মুসলিমস কীভাবে ব্রাহ্মণ্যবাদের রক্তের মধ্যে মিশে আছে, এটা বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। বৈদিক যুগে যখন এই এলাকার লোকদেরকে বলা হতো ম্লেচ্ছ অথবা জবন, জবন মানে বহিরাগত, এখন জবন মানে বহিরাগত, মুসলমানরা বহিরাগত। তা আমরা বহিরাগত হলাম কি করে? আমরা তো এখানকারই লোক, কনভার্সন হয়েছে এই পর্যন্ত, বাইরে থেকে তো আসে নাই। বলা যায় আর্যরাই বাইরে থেকে এসেছে 1500 BC, আরও আগে। আমার মনে 4000 BC-তে তারা ইন্ডিয়াতে ঢুকেছে সেন্ট্রাল এশিয়া থেকে। এখানে তখন আদিবাসীদের বিভিন্ন ধরনের উপজাতিদের বাস ছিল। তো সুতরাং ন্যারেটিভ তৈরি করা, আসল মূল বক্তব্যে যেখানে আসছি, যে ন্যারেটিভ তৈরি করা বা বয়ান তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এই যে জায়নিস্ট, ইহুদিবাদ, তাদের উপরে এক সময় খুবই অত্যাচার হয়েছিল হিটলারের সময়। হিটলার বহু কয়েক মিলিয়ন জুইশ পপুলেশনকে, খুবই ডিসপ্রেসেবল একটা ঘটনা। কিন্তু কোনো একটা কিছু হলে, মানে গাজাতে জেনোসাইড চালাচ্ছে, তখনও হলোকস্টের কথা নিয়ে আসবে বয়ান, কন্টিনিউয়াস রেকর্ড, সিনেমা, থিয়েটার, গল্পের বই, যেটা ব্রাহ্মণরাও করে। কত যে গল্প, কত যে কবিতা, কত যে হাহাকার। বঙ্গমাতাকে আমরা ভেঙে দিয়েছি, তো বঙ্গমাতা তো তুমি ভাঙলে, এখন আমাকে দোষ দিয়ে লাভ কি? তুমি তোমার ভিটাবাড়ি ছেড়ে গেলে। আমি দেখলাম সেদিন ইন্ডিয়াতে এখন একটা দলিতদের সাহিত্য সংস্থা হয়েছে। দলিত মানে যারা আনটাচেবল আর কি। তো সেখানে তারা যে বর্ণনাগুলি দিচ্ছে, সেখানে আমাদের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে যে কেমন করে ওদের উপর অত্যাচার করতো। যেরকম সেন যুগে তোমার যদি কেউ গীতা পাঠ মানে সংস্কৃত যদি কানে যেত, তাহলে ওদের কানে তপ্ত তামা ঢেলে দিত। মানে কৌলিন্য এবং ব্রাহ্মণ্যবাদ এত প্রখর ছিল সেই সময়। তো যাই হোক, যে স্টোরিটাতে আমি আসলাম সেটা হলো এই যে একটা উত্থান ঘটেছিল ব্রাহ্মণদের ভিতরে, ইংরেজদের সঙ্গে মৌসুদ্দিপানা করে, তাদের সঙ্গে অত্যাচারে অংশগ্রহণ করে, সেই ক্লাসটাই পরবর্তী পর্যায়ে ভদ্রলোক বলে পরিচিতি লাভ করে। কিন্তু জয়া চ্যাটার্জি যেটা বলেছেন তার বইতে, যে এদেরকে ঠিক সেই ভদ্রলোক বা মিডল ক্লাস ইন দ্যাট সেন্সে বলা যায় না। কারণ মিডল ক্লাস কারা? যারা তোমার সমাজের একটা উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে
এবং এই উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে তারা শিক্ষিত, তারা একটা শ্রেণী, কিন্তু তারা রাষ্ট্রের উৎপাদনশীল প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত থাকে এবং রাষ্ট্রের অর্থনীতিতে তারা উন্নয়নে তারা অবদান রাখে। আর ক্যালকাটা বেশ জমিদার ভদ্রলোকটা ছিল জমিদার। এখানকার যারা জমিদার ছিল তারা কলকাতাতে থাকতো সবাই। এই যে আমরা সমস্ত মুভি টুভি দেখি না, বিরাট বিরাট বিল্ডিং, দুর্গাপূজা হচ্ছে, একেবারে হাজার হাজার লোক খাওয়াচ্ছে, এগুলি সবই পূর্ব বাংলার জমিদার। এবং পূর্ব বাংলারই তাদের ইনকাম থেকে এই জমিদার ক্লাসের জন্ম। তাদের উত্তরসূরি দেবাশিস রায়ের বইতে, দেবাশিস মুখার্জির বইতে আছে মনিদি পরিবারের ইতিহাস। ওই বইটা পড়ে তো আমি একদম আশ্চর্য হয়ে গেছি যে এই মনিদি পরিবারের উৎপত্তি কোথা থেকে হয়েছে। অবশ্য দ্যাট ইজ হিস্ট্রি। আমার ছেলে সবসময় বলে কি, তোমরা এরকম কিংদেরকে কেন পূজা করো? কিং মানে কি? আমরা কিং আবার কি বলে? প্রত্যেক যারা কিং এবং এম্পারার তাদের পূর্বপুরুষ কেউ না কেউ ডাকাত ছিল, ডাকাতি করে টাকা পয়সা জোগাড় করে একসময় রাজা হয়েছে। বাট দ্যাটস হিস্ট্রি। বাট এনিওয়ে, এখন এখানে আমি দেখতেছি পূর্ণ জাগরণ। এই এলাকার লোকরা এত বেশি ডিপ্রাইভ ছিল, পূর্ব বাংলার মুসলমানরা, যেটা উইলিয়াম হান্টার এবং আরও অনেকেই লিখেছেন যে তাদের পিঠের চামড়ার হাড্ডি ছাড়া আর কিছু ছিল না। পড়াশোনার কোনো রকম সুযোগই এখানে ছিল না। আমার নানা যখন ম্যাট্রিক পাস করেছিলেন 1923 সালে, না সরি আরও আগে, তখন ওনাকে দেখার জন্য লোকজন এসেছিল চারিদিক থেকে যে ম্যাট্রিক পাস করেছে। আরে বাপরে বাপ, এইরকম ছিল অবস্থা। আর শিক্ষার ব্যবস্থা তো করুণ ছিল। আমার দেশ বগুড়ায়, গাবতলীতে, এবং বগুড়ার সঙ্গে কলকাতার একটা সংযোগ ছিল পার্টিশনের আগে। সান্তাহার থেকে ট্রেন ধরলে, নাস্তা খেয়ে উঠলে, বেরোলে ওইখানে গিয়ে দুপুরে খাওয়া খেয়ে যেত, এত কাছে। তো বগুড়ার লোকরা সবসময় কিন্তু কলকাতায় যেত, এদিকে না এসে, কারণ যমুনা তখন ব্রিজ ছিল না, ওই একটা জাহাজে করে পার হতে হতো। আমি অবশ্য ছোটোবেলা পাকিস্তান হওয়ার পরে ওইভাবেই গেছি বগুড়াতে, বাহাদুরাবাদ ঘাট থেকে, গোয়ালন্দ থেকে বাহাদুরাবাদ ঘাট, বাহাদুরাবাদ ঘাটে ট্রেন থেকে নেমে গরুর গাড়ি ইত্যাদি। এগুলি শুনলে পরে তোমরা এখন আশ্চর্য হয়ে যাবে। বাট এনিওয়ে, আমি তো খুব অনেক দিন আগের লোক, তো অনেক কিছু দেখেছি জীবনে। আমার আব্বা ছিলেন একজন ডাক্তার, ফিজিশিয়ান। উনি ব্রিটিশ ইন্ডিয়ার 3 জন যে ডাক্তার হয়েছিল তার মধ্যে একজন। 1929 সালে উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করেন। কিন্তু আমার আব্বার একটা আয়রন উইল বা একটা ধৈর্য, যেটা বোধহয় কিছুটা আমাদের সবার মধ্যেই এসেছে, আমাদের ভাই বোন, যে ওই অজগ্রাম থেকে উনি প্রথমে বগুড়ার জেলা স্কুল থেকে পাশ করলেন। এবং বগুড়াতে যেহেতু থাকার জায়গা ছিল না, উনি জায়গির থাকতেন। জায়গির মানে বোঝো? একজনের বাড়িতে থেকে খাওয়ার পরিবর্তে বাচ্চাদেরকে পড়িয়ে জায়গির। তারপরে ওখান থেকে উনি গেলেন কলকাতায়, সেখানে উনি ওই জায়গির থাকলেন, থেকে আইএসসি পাশ করলেন 1925 সালে। এখন উনি তখন মেডিকেল কলেজে ভর্তি হবেন, কিন্তু উনি তো মুসলমান ছেলে, অত্যন্ত ব্রিলিয়ান্ট রেজাল্ট, কিন্তু একটা গ্রামের ছেলে, কিন্তু ওনাকে মেডিকেল কলেজে ভর্তি করবে না। তখন চিত্তরঞ্জন দাসের বেঙ্গলে একটা বন্যা হয়েছিল। চিত্তরঞ্জন দাস তখন একটা ভলেন্টিয়ার গ্রুপ নিয়ে বন্যার্তদের সাহায্য করতে বেরিয়েছিলেন, আব্বা ওটার মধ্যে ছিলেন। তো চিত্তরঞ্জন দাস আশুতোষ মুখার্জির কাছে একটা চিঠি দেয়। সেই চিঠির ভিত্তিতে আমার আব্বা মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছিলেন। ইট ওয়াজ দ্যাট টাফ, মানে শিক্ষার কী অবস্থা ছিল। এখন এই যে রেনেসাঁ, এটার অরিজিন কিন্তু আপনারা সবাই নিশ্চয়ই নাম শুনেছেন। আমি শেষ করে দিচ্ছি। স্যার সৈয়দ আহমদ, ওনার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, তাই না? স্যার সৈয়দ আহমদ আপনার 19 শতাব্দীর শেষের দিকে, মধ্যভাগে জন্মগ্রহণ করেছেন, শেষের দিকে উনি মারা যান। উনি কিন্তু মুসলিম জাগরণের প্রতিকৃতি, কারণ উনি প্রথমে বলেছিলেন যে মুসলমান সমাজকে যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হয়, তাহলে তাদের পাশ্চাত্য শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে তাদের সায়েন্স পড়াশোনা করতে হবে।
এবং এই কথাও উনি বলেছিলেন যে ইসলামের সঙ্গে কিন্তু এটার কোনো বিরোধ নাই, কারণ ইসলাম ইজ বেসড অন রিজনিং অ্যান্ড র্যাশনালিজম। সুতরাং তার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার গ্রহণ করা অথবা সায়েন্স পড়া কোনো কনফ্লিক্ট নাই। বরঞ্চ যদি মুসলিম সমাজকে মাথা তুলে দাঁড়াতে হয় তাহলে তাদের এই পাশ্চাত্য শিক্ষা এবং বিজ্ঞান, যেরকম তাদের কাউন্টার পার্ট হিন্দুরা শুরু করেছিল, হিন্দুরা তখন এই রেনেসাঁ হিন্দু কলেজ এস্টাবলিশ করেছিলেন। বিদ্যাসাগরের কথা আমরা পূজনীয় ব্যক্তি, কিন্তু উনি যখন হিন্দু কলেজ স্থাপন করলেন উনি বললেন এখানে মুসলমানরা ভর্তি হতে পারবে না। পরবর্তী পর্যায়ে অবশ্য অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে 1850 সাল থেকে কিছু কিছু মুসলমান, এটা এখন প্রেসিডেন্সি কলেজ বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নামে পরিচিত, শুরু করে। এবং যে মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট যেটা শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ, সেটার থেকেই তৈরি হয় আলিগড় মুসলিম কলেজ, যেটা এখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। এবং ইনি ক্রমান্বয়ে প্রচার করেছেন যে শিক্ষা ছাড়া কোনো দিন মুসলিম সমাজের জাগরণ হবে না, এবং সেই শিক্ষা ছাড়া শুধু ইসলামিক ফ্যানাটিসিজম এবং সোশ্যাল ডগমা এর দ্বারা চলবে না। এখান থেকে বেরিয়ে এসে ইসলামের যে বেসিস, মূল বেসিস আপনার রিজনিং বা র্যাশনালিজম, ইত্তেহাদ, এ সমস্ত থেকে আপনার এটা যেটা সিনথিসিস যেটাকে বলে, অথবা যেটা হলো যে সবসময় তো শিক্ষার কারো কাছ থেকে তুমি কিছু নিবে, আমার কাছ থেকে তারা কিছু নিবে, এইটা উনি প্রচার করেছেন। যার ঢেউটা এসে লেগেছিল বেঙ্গলে। বেঙ্গলে যখন এই ঢেউটা আসলো তখন এখানে যারা আপনার অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত করেছিলেন, ঢাকা, ওই যে একটু আগে শুনলেন ঢাকার নবাব ফ্যামিলির, তারা লিডিং রোলটা নিয়েছিল। এবং পার্লামেন্টারি রিফর্মসের সময় যখন মুসলিমদের ডেলিগেশন, মুসলিম লীগের ডেলিগেশন ভাইসরয়ের সঙ্গে দেখা করেছিল, তারা কিন্তু দুইটা ডিমান্ড করেছিল যে মুসলমানদের জন্য সমস্ত ওয়ার্ড এবং কাউন্সিল একটা ফিক্সড নাম্বার অফ সিট দিতে হবে। আর একটা ডিমান্ড করেছিল খুব ইম্পর্টেন্ট, সেটা বলেছিল যে যে ইউনিভার্সিটিগুলি আছে এক্সিস্টিং, সেখানের গভর্নিং বডিতে মুসলমানদেরকে কিছু সিট দিতে হবে। এই দুটা ডিমান্ড করেছিল। মানে এটা আলিগড় মুভমেন্টেরই একটা ইম্প্যাক্ট ওখানে, যে শিক্ষার ব্যাপারে আমরা সচেতন হয়েছি। এবং মুসলিম লীগের যে ওইটা উনি বলেছেন, ডক্টর আলমগীর, প্রথম যে সেশনটা হয় সেটা হলো মোহাম্মদান এডুকেশনাল কনফারেন্সের সঙ্গে। এবং এটাই যেটা মধুর ক্যান্টিন এখন, ওইখানে কিন্তু নবাবদের এটা বাগান বাড়ি ছিল, শাহবাগ। এবং এই বাগান বাড়িতে ওই জায়গাটায় কিন্তু এই ইয়েটা হয়েছিল, মুসলিম লীগের এই প্রথম অধিবেশনটা। এবং পরবর্তী পর্যায়ে মধুর ক্যান্টিনটা অনেক বাইরে ছিল, পরে এখানে নিয়ে আসা হয় আর্টস বিল্ডিং। তোমরা ওগুলি দেখো নাই, আমরা দেখেছি। আচ্ছা, কিন্তু ওইখানে আমার মনে হয় একটা কিছু স্থাপনা থাকা দরকার ঐতিহাসিকভাবে, যেখানে মুসলিম লীগের প্রথম একটা ইতিহাস, তো ইতিহাসের তো একটা স্মরণ থাকা প্রয়োজন বলে আমি মনে করি। বাট এনিওয়ে, আমি শেষ করে দিচ্ছি। এই যে ঢেউটা এসে বেঙ্গলে লাগলো, এই ঢেউয়ের ফলে ক্রমাগত এখানকার কিছু মুসলিম লিডার লাইক নবাব সলিমুল্লাহ, আমির আলী অবশ্য আগের নবাব সলিমুল্লাহ, তারপরে ধনবাড়ির যে নবাব ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, উনি নওয়াব আলী চৌধুরী, আর অন্যান্য, তারা প্রেস করতে থাকলেন যে আমাদের এখানে যেহেতু কোনো ইউনিভার্সিটি নাই, চিন্তা করো আমার আব্বার কথা, ওইখানে যেয়ে তার পড়াশোনা করতে হয়েছে। তো এখানে আমরা না হয় বগুড়ার থেকে যেতে পারতাম কলকাতায়, ট্রেন সার্ভিস ছিল, সান্তাহারে উঠলেই চলে যাওয়া যেত। কিন্তু আপনার এই ঢাকা থেকে কি করে লোকে যাবে কলকাতায়? কোনো ব্রিজ নাই, কিছু নাই, রাস্তা নাই, ঘাট নাই। সুতরাং শিক্ষার জন্য তারা প্রেস করা শুরু করলো, যার ফলশ্রুতিতে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং যারা এটার ইয়েতে, মানে এটার প্রতিষ্ঠাতার পিছনে যারা অবদান রেখেছেন, তাদেরকে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। এবং 1921 সালে এটা স্থাপিত হওয়ার পরপরই কিন্তু এখানে একটা
মুসলিম ইন্টালেকচুয়াল, কালচারাল, সোশ্যাল রিফর্মসের মুভমেন্টের মতো শুরু হয় এবং অনেকগুলি ম্যাগাজিন এবং পিরিয়ডিক্যালস বের হয়। আমি জানি না আমাদের ঢাকার ন্যাশনাল লাইব্রেরিতে ওই সমস্ত পিরিয়ডিক্যালসগুলি আছে কি না। এখানে একটা সংস্থাও তৈরি হয়, মুক্ত চিন্তার সংস্থা, মানে মুক্ত বুদ্ধি চর্চার মানে কেন্দ্র। এবং আর একটা জিনিস যেখানে শুরুতে হয় সেটা হলো মুসলিম সাহিত্য সংস্থা। এই মুসলিম সাহিত্য সংস্থার কিন্তু ইয়ারলি কনফারেন্স হতো, যেখানে মুসলমানদের এডুকেশনের ব্যাপারে তারা বক্তব্য রাখতো। এই যে স্ট্যাটিস্টিক্সগুলি উনি দিলেন যে কতজন মুসলিম ছাত্র কোথায় ভর্তি হতে পেরেছে, কোথায় পারে নাই রীতিমতো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এখানে মহিলা আছে, এখানে মহিলা স্টুডেন্ট আছে, তাদের জন্য এবং বাকি সব ছাত্রদের সঙ্গে আমার কাছে ছাত্রছাত্রী মহিলার পুরুষ একই। এখন সেখানে কিন্তু বেগম রোকেয়া, মনে রেখো, এই সাহিত্য সংস্থা কিন্তু উনি যেতেন, অ্যাটেন্ড করতেন কিসের জন্য? নারীর অধিকারের কথা বলতে। সেই সময়, ওই সময় যখন 1926-এ যখন এখানে একটা ফ্লারি অফ ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিজম এখানে শুরু হয়েছিল, সেই সময় থেকে শুরু করে বেগম রোকেয়া ওটাতে রেগুলার যেতেন নারীর অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা এখানে আছেন তাদেরকে আমি আর একবারও বলবো যে তোমাদের উপরে অনেক কাঁধে কিন্তু অনেক গুরুভার। কারণ উত্থান পতন, রাজনৈতিক উত্থান পতন, নানা রকম আনফরচুনেট ঘটনার দ্বারা যে বিশ্ববিদ্যালয়টা, যেখান থেকে আমাদের অনেক পলিটিক্যাল লিডার, শেরে বাংলা ফজলুল হকের মতো লিডার, অনেক সায়েন্টিস্ট, অনেক ইকোনমিস্ট, অনেক টিচার, অনেক বরেণ্য ব্যক্তি, প্রফেসর ইউনুসের মতো লোক এখান থেকে, ফুয়াদের মতো লোক এখান থেকে বেরিয়েছে। সুতরাং এই ইউনিভার্সিটিটা আনফর্চুনেটলি কিন্তু রেটিং এখন বেশি ভালো নয় ওয়ার্ল্ড ওয়াইড। এই রেটিংটাকে তোমাদের করতে হবে, আবারও তোমাদের বুদ্ধিবৃত্তির চর্চা। এবং আমি মনে করি 24-এর আপরাইজিংয়ের পরে বা রেভলিউশনারির পরে যে নতুন চিন্তাধারা, যে জাতীয় মুক্তি, এই যেরকম এই সেমিনারটা আমি বললাম ওকে, যেটা একটা খুবই যুগোপযোগী একটা আলোচনা সভা, এবং এই মুক্ত বুদ্ধি চর্চা, গবেষণা, সায়েন্স ছাড়া কিন্তু ইউনিভার্সিটির কোনো মান নাই। আর সবচেয়ে বড় কথা, সৈয়দ আহমদ যে কথা বলেছিলেন যে আমাদের বিজ্ঞান শিখতে হবে ওয়েস্টার্ন এডুকেশনের সঙ্গে, আজকের যুগে আমাদের শিখতে হবে টেকনোলজি না শিখলে পরে কিন্তু আমরা সমস্ত কম্পিটিশন, গবেষণা, বিজ্ঞান, অন্যান্য একাডেমিক সাবজেক্টের চর্চার সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজির উপরে এমফেসিস দিতে হবে। কারণ এর পরবর্তী যে বিশ্ব ব্যবস্থা আসছে, দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বিশ্ব ব্যবস্থা এসেছে, সেই বিশ্ব ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে। এখন যে বিশ্ব ব্যবস্থা আছে এখানে কিন্তু জিওপলিটিক্স নিয়ে কোনো কম্পিটিশন হবে না, এখানকার কম্পিটিশন হবে টেকনোলজির কম্পিটিশন। এমনকি কোন আর্মি কতদূর প্রযুক্তি আহরণ করতে পেরেছে তার উপরে তাদের নির্ভর করবে জয় পরাজয়। সুতরাং নতুন বাংলাদেশে আমি আমার ছাত্র ভাই বোন, আমার ছেলে মেয়ের মতো যাই হোক, এদেরকে বলবো যে তোমাদের ইউনিভার্সিটিকে নতুন বাংলাদেশের উপযুক্ত করে তোমরা গড়ে তোলো। পড়াশোনা, বুদ্ধিবৃত্তির চর্চা, গবেষণা না ছাড়া আমরা কোনো দিনও এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পারবো না। ওয়ান্স মোর আমি কনগ্রাচুলেশন জানাই যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, তাদের মেধার ভিত্তিতে তারা সেই মেধার উপযুক্ত আপনার ব্যবহার করবে এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। ধন্যবাদ।